সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। এদিকে জাল সনদে শিক্ষকতা, এমপিও বন্ধ সহ আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ। অপরদিকে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ। আরও থাকছে নির্বাচনে কারচুপি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে জামায়াত আমির। এবং সব শেষে থাকছে বিএনপি স্থানীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ, রুমিন ফারহানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নবম পে স্কেলের বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা। 15 মার্চের মধ্যে দাবি না মানলে 28 মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন তারা। শুক্রবার 20 ফেব্রুয়ারি সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2015 খ্রিস্টাব্দে দেয়া অষ্টম পে স্কেলে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বৈষম্যের বেড়াজালে আবদ্ধ করার পর থেকেই প্রথম পর্যায়ে পে স্কেলের বৈষম্য নিরসনের জন্য আবেদন নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেও তৎকালীন সরকারের কাছে কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি বিগত কোনো সরকার এ সংগঠনের সঙ্গে আলোচনাও করেননি। অথচ বিগত বিএনপি সরকার 1991 ও 2005 খ্রিস্টাব্দে সুন্দর 2টি পে স্কেল দিয়েছিলেন। বিগত 11 বছর কর্মচারীরা পে স্কেল থেকে বঞ্চিত উল্লেখ করে এতে বলা হয়েছে, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির দরুন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় 6 সদস্য পরিবারের ব্যয়ভার বহন করা নিয়ে কর্মচারীরা দিশেহারা। পরবর্তীতে 2019 খ্রিস্টাব্দ থেকে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আবেদন নিবেদন সহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তৎকালীন সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের কাছেও আবেদন নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখা হয়। তৎপ্রেক্ষিতে 2025 খ্রিস্টাব্দে অষ্টম পে কমিশন গঠন করে, যার রিপোর্ট ইতোমধ্যেই সরকারের কাছে দিয়েছেন। কিন্তু অন্তর্বর্তী সরকার পে স্কেল দেওয়ার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেননি। এদিকে জাল সনদে শিক্ষকতা, এমপিও বন্ধসহ আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। জাল ও ভুয়া শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রে চাকরি করার অভিযোগে রংপুরের মিঠাপুকুর উপজেলার এক শিক্ষকের এমপিও অর্থাৎ সরকারি বেতন ভাতা বন্ধসহ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। সম্প্রতি এনটিআরসিএ এর এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়। এনটিআরসিএ জানায়, রংপুরের মিঠাপুকুরের সেরুডাঙ্গা দারুল উলুম দ্বিমুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক অর্থাৎ সমাজবিজ্ঞানের মোসানার্জ নার্জুস আরা বেগমের শিক্ষক নিবন্ধন সনদ এনটিআরসিএ এর ডাটাবেসে অন্তর্ভুক্ত করার জন্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে 2026 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি এনটিআরসিএ কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এনটিআরসিএ আরও জানায়, শুনানি ও সংরক্ষিত নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, তিনি 2008 খ্রিস্টাব্দের চতুর্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করলেও অকৃতকার্য হন। পরবর্তীতে তার দাখিলকৃত শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রটি গত 2025 খ্রিস্টাব্দের 7 জানুয়ারি এনটিআরসিএ এর এক চিঠিতে জাল ও ভুয়া হিসেবে প্রমাণিত হয়। এনটিআরসিএ জানিয়েছে, জাল সনদ ব্যবহার করে তিনি এই মাদ্রাসায় অবৈধভাবে কর্মরত থেকে সরকারি বেতন ভাতা অর্থাৎ এমপিও গ্রহণ করে আসছিলেন। এই পরিস্থিতিতে তার এমপিও সুবিধা অবিলম্বে বন্ধসহ বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে। অপরদিকে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ। 2025 সালের এপ্রিলে শুরু হওয়া ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্কযুদ্ধ এক নতুন মোড় নিয়েছে, যা বাংলাদেশের মতো রপ্তানি নির্ভর দেশগুলোর জন্য দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের কঠোর পাল্টা শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করলেও দমে যাননি এই রিপাবলিকান প্রেসিডেন্ট। বরং আইনি ফাঁকফোকর ব্যবহার করে তিনি এখন বিশ্বব্যাপী ঢালাও 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা বিশ্ব বাণিজ্যে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হল দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ।
ট্রাম্পের আগের ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে 19% একটি বিশেষ চুক্তি হয়েছিল। এখন আদালতের রায়ে আগের শুল্ক কাঠামো বাতিল হয়ে যাওয়ায় ওই 19% চুক্তিটিও অনিশ্চয়তায় পড়েছে। চুক্তিটি যদি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় তবে বাংলাদেশ নতুন ঘোষিত 10% বৈশ্বিক শুল্কের আওতায় পড়বে। আপাত দৃষ্টিতে শুল্কের হার কম মনে হলেও এই নীতিগত অনিশ্চয়তা বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। বাণিজ্য বিশ্লেষকদের মতে শুল্কের হারের চেয়েও বড় সমস্যা হল স্থিতিশীলতার অভাব। যখন কোনো দেশের বাণিজ্য নীতি ঘন ঘন পরিবর্তিত হয় তখন মার্কিন ক্রেতারা দীর্ঘমেয়াদী কার্যাদেশ দিতে ভয় পান। নীতিগত নিশ্চয়তা না থাকলে বড় আমদানিকারকরা বিকল্প উৎসের সন্ধান করেন, যা বাংলাদেশের রপ্তানি আয়ে ধস নামাতে পারে। এই দোদুল্যমান অবস্থা বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানোর প্রক্রিয়াকে জটিল করে তুলছে। আদালতের নিষেধাজ্ঞার পর ট্রাম্প এখন 1974 সালের বাণিজ্য আইন ব্যবহারের পরিকল্পনা করছেন। এই আইনের অধীনে তিনি জাতীয় নিরাপত্তা বা অন্যায়পূর্ণ বাণিজ্য রীতির অজুহাতে শুল্ক আরোপের পথে হাঁটছেন। তার এই জেদি মনোভাব প্রমাণ করে যে তিনি মার্কিন বাণিজ্য ঘাটতি কমাতে যে কোনো চরম পদক্ষেপ নিতে প্রস্তুত। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নিশ্চিত করেছেন যে প্রশাসন নতুন এই আইনি পথে শুল্ক কার্যকর করার জন্য কাজ শুরু করেছে। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের সামনে বিকল্প কোনো পথ খোলা নেই বললেই চলে। বিশ্লেষকরা মনে করেন মার্কিন বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে এখন নতুন নতুন বাজারের সন্ধান করা জরুরি। পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পণ্যের মান বৃদ্ধি ও উৎপাদন ক্ষমতা বাড়ানো ছাড়া এই বৈশ্বিক শুল্কযুদ্ধ মোকাবেলা করা অসম্ভব হয়ে পড়বে। আরও থাকছে নির্বাচনে কারচুপি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে জামায়াত আমির। সম্প্রতি সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে জালিয়াতির বিষয়টি অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং আমি নিজেই এর প্রত্যক্ষ সাক্ষী। সম্প্রতি জনপ্রিয় টকশো ঠিকানায় খালেদ মুহিউদ্দিনে অংশ নিয়ে তিনি এসব বলেছেন। সাক্ষাৎকারে নির্বাচনের স্বচ্ছতা, দলের উত্থান এবং অন্তর্বর্তীকালীন সময়ে জামায়াতের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। নির্বাচনে জামায়াতের বড় জয়কে উত্থান হিসেবে দেখার বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, সমাজের অনেকের মনেই এই প্রশ্ন রয়েছে। তবে নির্বাচনের প্রকৃত চিত্র বুঝতে তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সুশাসনের জন্য নাগরিকের প্রতিবেদনগুলো পর্যালোচনার অনুরোধ করেন। তিনি বলেন, আমাদের দেশে একটি সংস্কৃতি তৈরি হয়ে গেছে যে জিতলে নির্বাচন ফেয়ার আর হারলে কারচুপি। আমরা এই সংস্কৃতি চালু করতে চাইনি, তাই কারচুপি শব্দগুলো নিয়ে দৌড়ঝাঁপ করিনি। কিন্তু কারচুপি বা ইঞ্জিনিয়ারিং যেভাবেই বলা হোক না কেন, এটি যে হয়েছে তা অস্বীকার করা যাবে না। আমি নিজেই আমার এলাকায় এর প্রত্যক্ষ সাক্ষী। নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, আমার বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য একটি কেন্দ্রে হামলা ও দখলের চেষ্টা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক হস্তক্ষেপ না করলে ফলাফল ভিন্ন হতে পারত। ওই কেন্দ্রে প্রায় 26,000 ভোট ছিল, অথচ আমি জিতেছি 21,000 ভোটের ব্যবধানে। কেন্দ্রটি দখল করে আমাকে 10টি ভোট দিয়ে বাকি সব নিয়ে নিলে আমিও হারতাম। বাংলাদেশের বহু জায়গায় এমন চিত্র দেখা গেছে। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, সীমিত সামর্থ্য দিয়ে আমরা শহীদ পরিবার এবং আহত পঙ্গু ভাই বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। জনগণ দেখেছে একটি দল যখন মানুষের জন্য কাজ করছে, অন্য দলগুলো তখন ক্রেডিট নেওয়ার নিয়ে কাড়াকাড়ি করেছে। অনেকে দ্রুত নির্বাচনের দিকে ঝুঁকে পড়েছিল। আমরা বলেছিলাম, আগে পরিস্থিতি সামলান, সংস্কার করুন, তারপর নির্বাচন। এবং সবশেষে থাকছে, বিএনপি স্থানীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি হবে ভয়াবহ মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার 2020 ফেব্রুয়ারি দিনগত রাত 1:45টার দিকে সারাইলের শাহবাজপুরে নিজ বাড়িতে জনগোষ্ঠীদের কাছে এই মন্তব্য করেন তিনি। রুমিন ফারহানা বলেন, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমি সবার আগে ফুল দেব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা গেল বিএনপির কিছু লোক রীতিমতো হামলা চালায় আমার নেতাকর্মীদের ওপর। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়। তিনি আরও বলেন, আমি এটুকুই বলবো যে দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনায় এসেছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে এখনই স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ না করে, এর পরিণতি ভয়াবহ রকমের হবে। এর আগে রাত 12টার দিকে সারাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন রুমিন ফারহানা।
সারাইলের উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির কিছু নেতাকর্মী রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দিতে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় রুমিন ফারহানার পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেন বিএনপির উত্তেজিত নেতাকর্মীরা। এর ফলে শ্রদ্ধা নিবেদন না করেই কর্মী সমর্থকদের পাহারায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। ঘটনার প্রতিবাদে রাত 12:30টার দিকে সারাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারহানার কর্মী সমর্থকরা। এতে করে মহাসড়কে প্রায় 1 ঘণ্টা যান যাতায়াত বন্ধ থাকে।